ওম ব্রহ্ম পরম ব্রহ্ম অকুল্য বালক তাদের স্বামী দয়ালে রাঙারাত উচ্চারণ অনুষ্ট প্রণাম জানাই জগৎ জননী শ্রী বড়মা রাঙারাত উচ্চারণ পরম পূজ্য পাদ শ্রী বর্ধা রাঙারাত উচ্চারণ বর্তমান সমাচার্য শ্রী দাদা রাঙারাত উচ্চারণ ঠাকুর বলে প্রত্যেককে রাঙারাত উচ্চারণ আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই। এই সৎসঙ্গে যুক্ত প্রত্যেক পুত পাঞ্জাবি দাদাদের আমার রাধান্বিত জয়গুরু বা প্রণাম এবং সকলকে আমার জয়গুরু। সত্যিকার আজ একটা শুভ দিন এই জন্য যে আগামী দিন হোলিটা, তার একদিন আগে হোলিটা চলে গেছে বা হোলির দাহন হয়েছে। এই হোলিতে আমরা যখন ছোট ছিলাম একটা বই পড়েছিলাম, এই হোলিতে দাহন মাত্রা নিজের অহংকারকে দাহন করে। নিজের মধ্যে যে রোগ ব্যাধি, যে নিজের শরীরের ভিতরে যে অহংটা, যে আমিটা আছে, এই আমিটাকে দহন করা কিন্তু। না হলে ওই হোলিকা একটা মেয়ের নাম, তাকে ওই প্রহ্লাদের মতন একটা পরীক্ষা দিতে হয়েছিল ওই বাচ্চাটারে কোলে নিয়ে, ওই দহনের করে দিয়ে ওকে আগুন ধরে দেওয়া হয়েছিল, কিন্তু ওই মেয়েটার একটা বরদান ছিল যে ও মেয়েটা কিন্তু আগুনে পুড়তো না, কিন্তু ছেলেটা ছোট ছিল বলে, বাচ্চা ছেলে ছিল, ঠাকুরের নাম করতো বলে ওকে মারার জন্য কিন্তু ওই মেয়েটাকে ওই খলির মাঝখানে রেখে, কাঠের মাঝখানে রেখে ওকে জ্বালানো হয়েছিল। যেহেতু মেয়েটার একটা বরদান ছিল যে ও আগুনে পড়বে না, সেইভাবে ওই রাজাটা ওকে ধরে বেঁধে এনে মেয়েটাকে বুঝিয়ে ছেলেটাকে কোলে দিয়ে যখন আগুন ধরিয়ে দিলেন, তখন কিন্তু সত্যর জিত হলো। যে মায়াটার জীবনভর আহ আগুনে না পোড়া বরদানটা পেয়েছিলেন, আশীর্বাদটা পেয়েছিলেন, দেখা যায় সেই মেয়েটাই পুড়ে ছাই হয়ে যায়। আর সেই ছোটটা বাচ্চা ছেলেটা হামাগুড়ি দিয়ে ওরা পুড়ে যাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে আসে। ওই যে ওখানে যে আমি বসেছি, তবেতে কিন্তু সে পুড়ে গেছে। এই জন্য ওই হোলিটাকে খুবই একটা নিজেকে বুঝিয়ে নেওয়া, নিজেকে ওই আগুনে ঝেঁকে দেওয়া, এটা খুব ভালো করবো। যে যেভাবে নেয় সে তাকে সেইভাবে নিতে হয়। তার জীবনে সেইভাবেই ঘটে। এজন্য এটাকে এত ছোট-মোটো আ হোলিটাকে মনে করবেন না, দোল পুজোটাকে। ঠাকুরবাড়িও এই দোল পুজোটাকে খুব ভালোভাবে মানানো হয়। খুব উৎসাহিত আলঙ্কিত করে মানানো হয়। সে হোলিকা মেয়েটা তো মারাই গেল, কিন্তু সে প্রহ্লাদটা কিন্তু বেঁচে বেঁচে চলে আসে। তাহলে দেখুন পরম পিতার কি দয়া, যে পাওয়া বরদান হোক সময়কালে কিন্তু খারাপ হয়ে যায়। মাত্র ওই এক ঠাকুরের নাম ওই ছোট বাচ্চাটার ভিতরে ছিল বলে সে আগুনের থেকে বেরিয়ে চলে এসেছে। তাহলে আমাদের মনের ভিতরে যদি আমরা আমাদের আমিকে বের করে যদি ওই ঠাকুরের নামটা ঢুকিয়ে দিতে পারি, ঠাকুরকে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমার জীবনে যত বাধা, যত স অস সুখ ঘটনাগুলো আছে বা থাকার কথা ছিল, সেটা একটা সুইয়ের পোছা লাগলেও লাগবে, কিন্তু প্রাণে মারা যাবো। এটুকু আমার বিশ্বাস আছে। আর দেখুন ঠাকুরবাড়িও এক দাদা বলা আছে, আর আমি একটা বইতে পড়েছিলাম যে যাদের স্কিনে ডিসিজ আছে, তারা কিন্তু ওই হোলিটা জ্বলে যাওয়ার পর ওই ছাইটাকে যখন ঠান্ডা হয়ে যাবে, ছাইটাকে কিছু ৳১-৳২ প্রণামী দিয়ে তার কাছে মিনতি কামনা করে ওই ছাইটাকে ঘরে এনে একটু গোবর দিয়ে আর একটু গৌমূত্র মিলিয়ে একটা লেপ বানিয়ে যদি গায়ে ভালো করে লাগানো হয়, তাহলে কিন্তু তাদের চর্মরোগ দিয়ে, স্কিন ডিসিজ দিয়ে থেকে কিন্তু বাঁচা যায়। অনেক লোকে কিন্তু এটা করে আ তারা কিন্তু খুব ভালো হয়ে গেছে। আমার প্র্যাকটিক্যাল আছে একটা। এটা আমার নিজের চোখে দেখা। এইজন্য আমার এইসব জিনিসের উপরে খুব একটা অত্যন্ত বিশ্বাস। আমার ঘরের সাইডে আমারই সমবয়সী আমরা একসঙ্গে স্কুলে পড়তাম। আমার এই মেসতুতো
ভাই, তার নাম শুভঙ্কর রায়। তার ছোটবেলার থেকে ওই পাতলা আঁকাটা খুব ছিল, খুব পাতলা আঁকা ছিল। যেখানে আমরা একটা লাঠি পড়ে দিয়ে একটা বাড়ি দিলে আমাদের কিছু হয় না, ওর গায়ে একটা নখ দিলে একটা এঁচড় লাগলে সেখানে ঘা হয়েছে। পাতলা আঁকা ছিল। বড় অসুবিধার ভিতর ছিল, তখন আমরা ক্লাস 7 থেকে 8 এ কি 9 তে পড়ি। তখন ওই ভাইটাকে, আমার দাদাটাকে কে বলেছে, সে কিন্তু ওই করে নিয়ে ছাইটাকে ঘরে নিয়ে আনার পরে লা- মাখিয়ে দিয়েছে। মাখিয়ে দেওয়ার পরে 2 মাস 3 মাস পরে একদম তার শরীরে পুরো স্কিন ডিজিজটা কিন্তু নিরাময় হয়ে গেছে। আজ আমাদের বয়স, আমরা সেম এজে ছিলাম, 48 রানিং চলছে। তার শরীরে কিন্তু দুবারা আর কোনো দিন পাচা ঘাটা হয়। এটা কিন্তু প্র্যাকটিক্যাল, এটা মানে যে চোখে দেখা, এটা নিজে প্র্যাকটিক্যাল, আমি নিজে অনুভব করেছি, দেখেছি। এই জন্য পূর্বে যারা বলে গেছেন তার ভিতরে কিছু না কিছু কিন্তু সত্যতা আছে। তাহাকে যদি আমরা বাহুল্য মনে করে উড়িয়ে দিই, তাহলে জীবনভর আমাদের কিন্তু এই কষ্টটা ভোগ করে যেতে হবে। কেন, যে ওই আমার ওই মেসতুতো ভাইটাকে কি না করা হয়েছে। ওরা নিজের মামা, দুটো মামা হোমিওপ্যাথিকের ভালো ডাক্তার। তারপর আহ অন্য ডাক্তার অনেক দেখিয়েছে, টোটকা অনেক করেছে, কিন্তু ভালো হয়নি। কিন্তু ওই একটা জিনিস করে ভালো হয়ে গেছে। এই জন্য পূর্বে যে জিনিসগুলো তো ভুলে গেছে, তার ভিতরে কোনো একটা গুপ্ত রহস্য আছে। সেটা সেই মনোপ্রাণ যোগ দিয়ে করলে সেই আহ রোগের থেকে মুক্তটা কিন্তু পাওয়া হয়, কি পাওয়া যেতে পারে। জয় গুরু দাদা, জয় গুরু। আপনি বন্ধ করুন দীপেনদা। তারপর ঠাকুর বাড়িও দেখছি যে কত সুন্দর, দাদাকে নিয়ে খেলছে, দাদাও বসে আছেন। আজ আমরা হয়তো সে দোল পুজো ওখানে যেতে পারলাম না, কিন্তু আজকাল ইলেকট্রনিক মিডিয়া আছে, তার সে দেখা যাচ্ছে যে কত সুন্দর গ্রামটা হচ্ছে। আজ আমাদের এই লিঙ্কের যে মাথা, সেও মানে আজ ওখানে, ওনার সঙ্গে কথা হয়েছিল, সে উনি ওখানে আছেন। যাকে আমরা বলি শ্রদ্ধে দেবপ্রসাদ ব্যানার্জি দা, উনিও মনে হয় আজ ওখানেই আছেন। ওনার সৌভাগ্য যে উনি আজ দোল পুজো ওখানে আছেন, দেখছেন ঠাকুরকে। ওই পরিবারের সঙ্গে সে দোলের খেলার সেই আহ রং খেলার সেই অনুভবটা নিজের চোখে, নিজের আয়ত্তের ভিতরে করে নিয়ে উনি খেলছেন, দেখছেন। খুব ভালো হচ্ছে উনি। রেখা মা মিউট করুন। হ্যাঁ, জীবনে সত্যিকারের যদি কোনো জিনিসে উন্নত হতে হয়, তাহলে কিন্তু ওই একজনকে পরে বিশ্বাস করতে হবে। সত্যানুসরণে লেখা আছে যে একটার পরে নিষ্ঠা রাখতে হবে। একটার পরে নিষ্ঠা না রাখলে সকলটা কিন্তু হারিয়ে যাবে, কাউকে পাওয়া যাবে না। তেমনি আমাদের নিষ্ঠা একজনের পরে বিশাল থাকবে, কিন্তু শ্রদ্ধা সবাইটার পরে রাখা উচিত। না হলে আমাদের ঠাকুর বাড়ি এমন কোনো উৎসব হয় না, এমন কোনো পুজো নেই, যেমন কালী পুজো, দুর্গা পুজো, আহ দোল পুজো, এমন কোনো পুজো না আছে যে আমাদের ঠাকুর বাড়ি হয় না। প্রত্যেকটা পুজোই ওখানে সেভাবে মানানো হয়। কিন্তু আহ আগে ঠাকুর বলি মানানো হয়, কিন্তু তাকে সেই ভাবে মানানো হয়। কিভাবে মানানো হয়? আগে ঠাকুর ভোগটা হবে, ঠাকুর পুজোটা হবে, ঠাকুরের প্রার্থনাটা হবে। তারপরে গিয়ে সে দুর্গাপুজো, সেই ১০ দিনের যে কাজকর্ম হবে, সেটা প্রতিদিন হয়। সেই নিয়ত হয়। সেই নিয়মটা পালন করেই কিন্তু আমাদের আজ দেখেন ঠাকুরবাড়ি দিনে দিনে উন্নতির দিকে চলে যাচ্ছে।
আগে আমরা ঠাকুর বাড়ি দেখতাম যে একটা জল পাওয়া যেত না, কতটা অসুবিধার ভিতরে ছিল। আগে আমার নিজেরটা যখন আমি ঠাকুর বাড়ি যাওয়া আসা যাতায়াত শুরু করেছি, তখন থেকে আমি দেখছি যে আমার কিন্তু খাওয়া ওই যেখানে মনমোহিনী ধাম আছে, ওর পাশে যে একটা প্যান্ডেল ছিল, ওই প্যান্ডেলে কিন্তু আমি কত লোকের পায়ের বালিও খেয়েছি। কিভাবে? ওই খেতে বসতে দ্বিতীয়ত বড় একটা তাঁবুর নিচে, প্যান্ডেলের নিচে তাঁবুর প্যান্ডেল থাকতো। ওখানে কিন্তু খিচুড়ি খেতে দিতেন। আর মতলব ওখানে আনন্দবাজারটা হতো। আনন্দবাজারটা হতে গেলে লোকে যাওয়া আসা পেশাব করতে করতে কিন্তু অনেকটা বালি-টালি পেটের ভিতর মুখের ভিতর চলে যেত। দেখুন, সেই ঠাকুরের যে নীতি-বিধান নিয়ে আমাদের বর্তমান আচার্যরা একটু নড়চড় করেনি। তাকে একটু উন্নত করেছে। কেন করতে পেরেছেন? ওই একনিষ্ঠায় আছেন বলে। দেখুন আজ আমরা সেই ঠাকুরবাড়ি, সেই আনন্দবাজারটা আমরা কোথায় পেয়েছি? রেখা সুইমা, আপনি বারবার ধরে ডিস্টার্ব করছেন কেন? আমরা আজ সেই আনন্দবাজারটা, সেই ঠাকুরবাড়ি, সেই আনন্দবাজার পোশাকটা আজ আমরা দেখুন কত সুন্দর করে ৬ তলা ৭ তলায় পাচ্ছি। না একটা বালি পাওয়া যাচ্ছে, না কোনো খেতে অসুবিধে আছে। উপরে পাংখা লাগিয়ে দিয়েছে। এক পা বৈঠক উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে পোছা লেগে যাচ্ছে। এই যে উন্নতটা হচ্ছে, এই উন্নতটা কেন হয়েছে? কেন কি আমাদের আচার্য দাদা সেই একনিষ্ঠাবান আছেন। আর ঠাকুর ওনার জীবনে আর ঠাকুর ছাড়া কেউ নেই কিন্তু। ওনার তো বলা আছে, আমি বাথরুমে যাবো আমি ঠাকুরকে বলে যাবো। আমি বাইরে কোথাও যাবো আমি ঠাকুরকে বলে যাবো। আর ছেলে-মেয়ের সঙ্গে কথা বলবো তো আমি ঠাকুরকে বলে বলবো। উনি আর ঠাকুরের মধ্যে কি ফারাক? ঠাকুর তো বলেছেন যে যেমন বড়দার ব্যাপারে বলেছিলেন যে, "টাকার আমি এ পিঠ আর ও পিঠ। একমাত্র সৎসঙ্গই আচার্য পরম্পরার আজ পর্যন্ত রাখতে পেরেছে। আর কোনো মহাপ্রভু, কোনো ভগবান, কোনো কেউ এসে কিন্তু আচার্য পরম্পরাটাকে রাখতে পারেনি।" যেমন রামের ২ টো ছেলে ছিল, লব, কুশ। রাম ভগবান চলে যাওয়ার পর, পুরুষোত্তম চলে যাওয়ার পর, লব কুশের কি আমরা তাকে শ্রদ্ধা করি, কিন্তু তার পুজো হয়? হয় না। আ তেমনি আ দেখুন কৃষ্ণ ভগবানের ছেলে প্রদ্যুম্ন। প্রদ্যুম্নকে আমরা শ্রদ্ধা করি কিন্তু তার পুজো হয় না। তেমনি আমাদের ঠাকুরের এই আচার্য পরম্পরাটা রেখে গেছে বলে আমরা পুজো ঠাকুরের করি, কিন্তু শ্রদ্ধা ঠাকুরের মতো শ্রদ্ধা আমরা আচার্য দাদাকে করি। সেই শ্রদ্ধা যারা আমার মতন অভাগা, যারা ঠাকুরকে দেখেনি, আমি কিন্তু ওই ঠাকুরকে কিন্তু আচার্যদেবের ভিতরে আমি খুঁজি, আমি দেখতে পাই। তাহলে আমার আচার্যদেব কেমন হওয়া উচিত? সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। পুরুষোত্তম সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। সেই যে অর্থ আমাদের আচার্য এতটা ভালো হবে, তার সঙ্গটা নিশ্চয়ই। ইস যাদের বললাম ওই হোলির ব্যাপারে যাদের একটু স্কিন ডিসিজ আছে, যদি এখনো সে ছাইটা হয়তো যেখানে পোড়ানো হয়েছে সেটা এখনো বাদ হয়নি। যদি আপনারা না তুলে রেখেছেন তো আজকে সকালবেলায় গিয়ে আগে তুলে নিয়ে আসবেন। হয়তো আপনার সেই স্কিন ডিসিজটাও ভালো হতে পারে। একটু গোবর দিয়ে, একটু উম ম গৌমূত্র দিয়ে ওটা ভালো করে একটু পেস্ট বানিয়ে শরীরে লাগিয়ে নেবেন। না হলে শুখাটাও লাগিয়ে নেবেন। দেখবেন স্কিন যার কপালে থাকবে স্কিন থেকে একদম মুক্ত হয়ে যাবে। বিশ্বাসে আ কি যেন একটা বাংলায় একটা আ উম প্রবাদ বাক্য আছে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত দূর। আজ্ঞে মা আজ্ঞে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। তাহলে চিন্তা করি। বিশ্বাসটা করতে হবে। যদি আজ আমরা বিশ্বাস না করতাম, আমি তো ঠাকুরকে দেখিনি। তা ঠাকুরকে আমি এতটা ভালোবাসতে পেরেছি কেন? কারণ বিশ্বাস আছে।
আমার জীবনে ঠাকুর যদি দুটো একটা ঘটনা না করে দিতেন, তা আমি বিশ্বাসটা পেতাম না। কেন আমি ঠাকুরকে নিজের চোখে দেখিনি। যারা ঠাকুরের সঙ্গে ছিলেন, হেম কবিরা ছিলেন, আ তারপরে যে ঠাকুরের গান-টান খুব করতেন, ওই দাদা-টাদা সবাই ছিলেন। তারা দেখেছেন যে ঠাকুরকে তখনো কালে ওনাকেও কিন্তু পরীক্ষাটা দিতে হয়েছে। ঠাকুর যখন বিভোর হয়ে যেতেন, তখন কিন্তু ঠাকুরকে পরীক্ষা করার জন্য জ্বলন্ত আগুনও পায়ে ঠেসে ধরা হয়েছে। তাদের চেয়ে তো আমরা ভালো যে আমরা বিশ্বাসের পরে তাকে এখন আমাদের জীবনে ধরে রাখতে পেরেছি। ওই ঠাকুরকে আমরা যন্ত্রণা তো সেই যন্ত্রটা না আমরা দিয়েছি, না আমরা দেখা সেই ও কুসময়টা দেখার আমাদের সৌভাগ্যটা হয়েছে। কেন লোকে পরীক্ষা করতে ভগবানকে ছাড়ে না। পরমপিতাকে ছাড়েনি, আমার ঠাকুরকে ছাড়েনি। তো নিশ্চয়ই আপনাদের মাঝখানে আমি দুটো কথা বলব। আমরাও আমাকেও একটু পরীক্ষা করবেন, একটু নাড়িয়ে নেবেন আমি জানি। তার জন্য আমি প্রস্তুত আছি। আমি যখন এই আ লিঙ্কে ঢুকি, তার আগে পরমপিতার কাছে আমি বলে রাখি, "পরমপিতা তোমার কাজ করতে যাচ্ছি। তোমার ডিউটি ওয়ার্কটা করতে যাচ্ছি। যা হবে তুমি দেখে নিও। যা উত্তর দিতে হবে সেটা তুমি তখনই আমার মনে দিয়ে এসে তুমি সেভাবে উত্তরটা দিয়ে দিও। যে ভাবুক তাতে আমার কিছু যায় আসে না। তুমিও তো যন্ত্রণা সহ্য করোনি।" আমি কিন্তু ঠাকুরের সঙ্গে মাঝে, মাঝে একটু টক করি যে, আ "যেটা হবে আমি বুঝে নেব কিন্তু তুমি আমার সঙ্গে থেকো।" যাক, ঠাকুরের ব্যাপারে অনেকটাই জানা নেই, তবুও কিছুটা টাইম বলতে পারলাম, এটাই আমার ভালো। ভালো মানে কি যে আপনাদের এই সৎসঙ্গটা এসে আপনাদেরকে প্রত্যেকটা সৎসঙ্গে যখন আমি লিংকে পাচ্ছি, ঢুকছি, কালকে আমার সৌভাগ্যটা দেখুন, কালকে একটা হোলির দিন, রং খেলার দিন, দোলের দিন। সকালের থেকে নিয়ে রাত ৮ঃ০০ ৮ঃ৩০ অবধি আমি ৩ টে লিংকে সৎসঙ্গ আমার ছিল। ৩ টে লিংকে আমার ইষ্ট প্রসঙ্গ ছিল। আমার তো খুব সৌভাগ্য যে একটা দিনে ৩ টে ৪ টে করেও তাও একটা ভালো দিনে, যে দিনে আমি 12 আওয়ার্স তো টোটাল আমি ঘরে। ঘরের থেকে কালকে আমি কোথাও বেরোইনি, চেম্বার আদি সব বন্ধ ছিল। আমি ঘরেই ছিলাম। তাহলে আমি একটু সেই মনোযোগটা দিয়ে ইষ্ট প্রসঙ্গটা করতে পেরেছি। আর একটা বড় কথা যে একটা উৎসবের দিন আমি ঠাকুর নিয়ে আছি। বাইরে আবির খেলতে যেতে পারিনি। আ ঠাকুরকে সকালে আবির-টাবির দিয়ে ঠাকুরকে দিয়েছি। ঠাকুর পুরো পরিবারকে আবির-টাবির দিয়ে আ একটু বসে আ ছেলেরা ২ জন আসলো, এসে আমাকে আবির-টাবির দিল। বাস ওটুকুই খেলেছি। খেলার পরে ওই ইষ্ট প্রসঙ্গে ঢুকে পড়লাম। তারপর সারাটা দিন আমার ভালো কেটেছে। আপনাদেরও নিশ্চয়ই ভালো কাটবে যদি আমার মতন একটা অভাগার ঠাকুরের একটা ভালো সন্তান হতে তো পারিনি। কিন্তু সেই ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের কাছে যাওয়ার চেষ্টা তো করতে পারলাম না। আমাদের সেই কপালটা হয়নি। কিন্তু তারা নীতি দিয়ে পঞ্চদী নীতিটা, ওই নীতিটা একটু পালার চেষ্টা করে যে আমার দিনটা এত ভালো হতে পারে সেটাই আমি অবাক। এটা আপনারাও করবেন। যাবেন, করবেন, দেখবেন যে কতটা এর মধ্যে শান্তি আছে। ঠাকুর আচার্য দাদা বলেন যে, "আমার ঠাকুর কোনো মিরাক্কেল জানে না। আগে করতে হবে, আগে ধরতে হবে, করতে হবে, তারপর পাওয়ার পর্বটা পরে। প্রথমত আপনার তাকে ধরতে হবে, তারপর করতে হবে। ধরো করো, ধরো, হও, পাও।" এই জিনিসগুলো এমন নয়। সেই মনোভাবটা যে করলে পাষাণে ফুটিয়েছে। আচার্যদাদা বলছেন যে, "আমার ঠাকুর কোনো মিরাক্কেল না। কিন্তু উনি যদি চান তো পাষাণের পরে কিন্তু ফুল ফুটিয়ে দিচ্ছে। পাথরের পরেও ফুল ফুটছে।" সেই বিশ্বাসটা, সেই আকুতিটা, সেই চাহিদাটা নিজের পরে ডিপেন্ড যে আমি তাকে কিভাবে কোন আ চাহিদা দিয়ে তাকে ডাকছি।
কোন ভাবনা দিক নিজের নিজের সেলফের জন্য যদি তাকে ডাকা হচ্ছে, সেলফের জন্য তাকে ভালোবাসা হচ্ছে, সেলফের উন্নতির জন্য যদি ভালোবাসা হচ্ছে, তো দেখবেন প্রত্যেকটা দিন আপনি রসাতলে ঢুকছেন। এমন একটা দিন আসবে যে আপনি দিনের দিন মাটির নিচে ঢুকে যাচ্ছেন। আপনার নাম, যশ সবটা কিন্তু একদম ধূলিসাৎ হয়ে গেছে। এটা আমার পক্ষ তেমনি যেমনটা আপনাকে আমি বলছি আপনাদের। ঠাকুর বলেছেন, "অপরের মঙ্গল কাম্য নাহি নিজের মঙ্গলের প্রস্তুতি।" সবার জন্য করুন। দেখবেন সবাই আপনাকে কিভাবে আ বুকে তুলে নেবে। আর যদি আমি একটা বিপদে পড়ি, এটা পরমপিতা হয়তো তেমনি কিছু করবেন না। কিন্তু তবু একটা বিশ্বাস, মানুষ রূপে জন্ম নিয়েছি, হতেই পারে। মনে করুন আমি একটা বিপদের মুখোমুখি হলাম। যদি আপনারা কেউ একজন জানতে পারেন যে আমি একটা বিপদের সম্মুখ হয়েছি, আপনারা কি চুপ করে ঘরে বসতে পারবেন? আপনারা কি একবার খবরটা নিবেন না? আপনারা কি আমাকে একবার আমার ভালো আছি, মন্দ আছি, আমি কি আ জীবনে বেঁচে আছি কি না আছি সেটা শুনবেন না? যদি প্রকৃত আমার বিনা শর্তে আমি যদি ভালোবেসে থাকি, ঠাকুরকে ভালোবেসে থাকি আর আপনাদের সঙ্গে আমরা গুরু ভাই যে সম্বন্ধটাকে আমি বিনা শর্তে যদি রেখে থাকি, তো আপনারা আমার খবরটা নিতে বাধ্য হবেন। যদি আমি সেলফ নিয়ে থাকি, তাহলে আমি শেষ, আমার নাম, যশ ইত্যাদি সেইখানে শেষ। এই কথাটা যেন সবসময় আমাদের মাথায় থাকা উচিত। হঠাৎ একটা কথা মাথার ভিতরে ঢুকে গেছে প্রসঙ্গ করতে, করতে। সেটা কিন্তু একটা বড় মিটার। বড় মিটার এই যে অনেকটা জায়গায় দেখা যায় যে হাত পার আঙ্গুল গুলো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। কিছুদিন পরে আঙ্গুলটা টক করে ভেঙে পড়ে যাচ্ছে। এটা কিন্তু অনেকটা এক ১০০ ১০০০ বলা যাবে না। ১০,০০০ এর ভিতরে একটা লোকের হয়। যে একটা আঙ্গুল আছে, একটা হাত আগে একটা আঙ্গুলে ধরেছে, তারপর আরেকটা আঙ্গুলে ধরেছে। এরকম ধরতে, ধরতে, ধরতে ৫ টা আঙ্গুলটা কেটে আপনি টুক পড়ে যাচ্ছে। তাকে বলা হয় গ্যাংগ্রিন। এমন একটা রোগ, যদি কেউ ডক আ আ আমাদের অ্যালোপ্যাথিক ডাক্তাররা যদি সেটা ধরতে পারে যেটা গ্যাংগ্রিন হয়েছে, তার থেকে ১ বিঘে উঁচুর থেকে কিন্তু হাতে ইটা কেটে দেয়। যদি হাতে হয়, তা ১ বিঘা উঁচুর থেকে মতলব যেটা ভালো আছে সেখান থেকে কাটা হয়। যদি ওর শ্বশুর বরাবর একটা দানা ইয়া শরীর বরাবর একটা দানার ওর ভিতরে ব্লাডের ভিতরে থেকে যায় ওই জায়গাটা, তাহলে আবার কুঁচবে। আবার ওই রোগটা আবার হবে। এইজন্য ও তার ১ বিঘা আগের থেকে কিন্তু কেটে দেয়। যদি আপনার কপালে জোর থাকে, তাহলে ওইটা পর্যন্ত থেকে যাবে। যদি কপালে জোর না থাকে, ওটা ক্যান্সারের মতো। তা ওটা আরো বাড়বে। ক্যান্সার যতদিন আছে ততদিন ভালো আছে। যখন ওকে নাড়িয়েছেন, বায়োস্কোপি করাটা খুবই খারাপ নয়, কিন্তু একদম ভালোও নয়। বায়োস্কোপি করার জন্য যখন আমরা ওই ক্যান্সারের ভিতর থেকে একটা টুকরো নিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছি, তখন ওকে ডিস্টার্ব করেছি। কাকে? ওই ক্যান্সার যে ওখানে আছে। তখন ও বাঁচার জন্য নিজেরা বেশি মুভমেন্ট এসে যায়। বেশি মুভমেন্টে আসলেই ওরা একটা বেশি জায়গাটা বৃহত্ত জায়গা নেওয়ার চেষ্টা করে। তখন কিন্তু দেখা যায় আমাদের ক্যান্সারটা বেড়ে যায়। তেমনি এই গ্যাংগ্রিনটা। এই গ্যাংগ্রিনটাকে অ্যালোপ্যাথিক পদ্ধতিতে কাটা একটা ভালো উপায়। আরেকটা উপায় আছে। হোমিওপ্যাথিকে সেটা পরমপিতা যা করতেন পরমপিতা জানেন। আমার ততটা হোমিওপ্যাথিক ব্যাপারে অভিজ্ঞতা নেই। কিন্তু আয়ুর্বেদিকে একটা ভালো আছে, আপনারা নোট করে নিন। এই জিনিসটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না। যে গেন্দা ফুল আপনারা কি বলেন মেরিগোল্ড যেটা ফুলটা পাওয়া যায়। ওই গেন্দা ফুলে
পাপড়িগুলো নিচে ছড়িয়ে নেবেন, তুলে নেবেন। ওতে একটা গোমূত্র নেবেন, ওতে ১ ফোঁটা জল যেন থাকে না, ১ ফোঁটা জল যেন থাকে না। ওটাকে শিলনোড়ায় ভালো করে বেটে পেস্ট করে নেবেন। আর জলের জায়গায় গোমূত্রটা ইউজ করবেন। ভালো করে পেস্ট করে একটা মলমের মতন বানিয়ে নিয়েছেন। তারপরে ওটাকে ওই যেখানে গ্যাংগ্রিং হয়েছে কি যেকোনো ঘাও, যে ঘাটা ৫ থেকে ৬ মাস হয়ে গেল, ঘাটা ভরছে না, অনেক ডাক্তার দেখিয়েছি, প্রোপেন পেনিসিলিনটা লাগিয়েছি, পেনিডোর ট্যাবলেটটা খেয়েছি, হায়ার থেকে হায়ার অ্যান্টিবায়োটিকটা খেয়েছি, হচ্ছে না ঠিক। ওই ঘাটাকে আগে গোমূত্র দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর যে পেস্টটা বানিয়েছেন যে মেরিগোল্ড দিয়ে, ওই যে ফুলটা দিয়ে, ওই ফুলটার পেস্টটাকে ওর ভিতরে ভালোভাবে লাগিয়ে দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে রাখবে। মেডিকেল স্টোর থেকে একটা কটনের পাট্টি এনে ওতে জড়িয়ে নিলেন। যে ঘাটা গত ৫ বছর ধরে ৫ মাস ধরে আপনাদের ঠিক হচ্ছিল না, যে যার যে দাদাদের মায়েদের একটা আঙ্গুল পচে কেটে পড়ে গেছে, আর একটা লেগেছে, সেটা সেইখানে স্টপ হয়ে যাবে। এটা আমার প্র্যাকটিক্যাল। আমার এখনো সে মেয়ে ছেলে জীবিত আছে, একটা না কয়েকটা কেস। আমার চেম্বারের আউট সাইডে ২টো ৩টে পেশেন্ট আছে, তারা এখনো জীবিত আছে। তাদের কেবল রিং ফিঙ্গারের আর লিটল ফিঙ্গারের সাইডে দুটো অল্প একটু ধরেছিল। সেখান থেকে মাংসটা কেটে পুড়ে গিয়েছে। আর সেখানে আর মাংস রিটার্ন আর কোনোদিন হয়নি। কিন্তু আঙ্গুল কটা এখনো বেঁচে আছে। দিব্যি ভালো আছে, কোনো অসুবিধে নেই, খুব সুন্দর আছে। হয়তো বড় ডাক্তারের কাছে গেলে, বড় ডাক্তার কি বড় হসপিটালে গেলে তারা কিন্তু ওই আঙ্গুলটাকে কেটে দিত। আর সে আঙ্গুলটা বেঁচে আছে। এটা কিন্তু আমার কোনো কেরামতি নয়। এই ঠাকুরেরই আ কোনো একটা বই থেকে বই থেকে কোনো একটা গ্রন্থ থেকে যেটা আমি পড়েছি, আমাকে কেউ বলেছে, সেখান থেকে শুনে আমি এটা খুব পড়লাম। স্বাস্থ্য সদাচারও একটা বই আছে, সেটাও আপনারা পড়বেন। যেহেতু আমি বাংলা পারি না, যদি আমি একটু বাংলা শিখছি এখনো, যদি একটু বাংলা একটু ভালো করে উম আ পড়তে পারতাম, তাহলে আমি মনে হয় স্বাস্থ্য সদাচার বইটাকে জলের মতন পড়ে একদম আপনাদের ভালোভাবে বলতে পারতাম। যে আমি যে বাংলা পড়তে পারি না, এই একটা আমার খুব একটা অসুবিধে। যে আপনারা লিঙ্ক টিঙ্ক পাঠিয়ে দেন। আমার স্ত্রীকে আর সাহায্য নিতে হয়। আমার স্ত্রী একটু ওই দাঁত ভাঙা বাংলা পড়তে পারে। তো ওর কাছেও সাহায্য নিতে। ও পড়তে আমার ঘুম এসে যায়। বললাম যে দাঁত ভাঙা বাংলা পড়ে। তো ও যে পড়তে আমার ঘুম এসে যায় এত উচ্চ বুঝতে। তবুও আমার সাথ দেয়। আমাকে সেটা বাংলা বুঝিয়ে বলে দেয়। সেটি আমার জন্য খুব বেশি। যেই তার জন্য আমি গো-বিটুইন হই না এই সৎসঙ্গ থেকে। এটাই আমার জন্য বড় কথা। তো ওই কাজটা করবেন। যাদের ওই গ্যাংগ্রিন হয়েছে, গ্যাংগ্রিন মানে কি? এমন একটা রোগ, সেখানে বডিতে সব জায়গায় রক্তটা চলাচল করছে, খালি ওই পার্টস টায় রক্তটা একদম বন্ধ হয়ে গেছে। আর আমাদের বডিটা এমন একটা জিনিস, আমাদের বডিটা এমন একটা জিনিস যে সেখানে রেবা মা মিউট করুন। রেবা মা, রেবা মা মিউট করুন। রেবা মা, কোনোদিন ঢুকবে না আর আমি যত জ্বালায় পড়বো। রেবা মা মিউট করুন। রেবা মা, জয় গুরু রেবা মা। আচ্ছা, আপনারা কি ভেবেছেন কি মোবাইলটা কোথায় রেখেছেন? রেবা মা, জয়গুরু।
যে হোস্ট আছে সে হোস্ট তো অফ হয়ে যেতে পারে ওর মাঝপথে। ও সে এখন ঘুমাচ্ছে। বলছি যে হোস্ট আছে তো হোস্টকে হোস্ট বলুন হোস্ট যে ঘুমাচ্ছে এখন দাদা, হোস্ট এখন ঘুমাচ্ছে, কিছু করার নেই। রেবা মা মিউট করুন, রেবা মা। জয়গুরু রেবামা, রেবামা, জয়গুরু রেবামা মিউট করুন, রেবামা মিউট করুন, জয়গুরু। দাদা উনি শুনতে পাচ্ছেন না, দাঁড়ান। আচ্ছা হোক হোক, আর কথা বলতে হবে না, আমি দেখছি। আমি যেখানে ছিলাম অনেকটা মাঝখানে একটা ইন্টারভাল হয়ে গেল, একটু গ্যাপ পেয়ে গেছে, আমার পক্ষে ভালো হয়েছে, ঠাকুর যা করে ভালোর জন্যই করে, একটা ইন্টারভাল হয়ে গেল আমার। আহ যাক ভালো হয়েছে। আমি কি যেখানে ছিলাম যে বডিতে ওই জায়গাটা ব্লাডটা পৌঁছাচ্ছে না, পৌঁছাতে পারে না। তখন আমাদের বডিতে একটা নিয়ম আছে, বডিতে একটা গাছপালাও দেখবেন আপনারা, ছোট্ট একটা গাছ, চারা গাছ একটু বড় হলো, সেটা একটু বড় হয়ে যাওয়ার পর যেখানে ওনার অক্সিজেনটা খাবারটা পৌঁছাচ্ছে না, সেখানটা দেখবেন ডালটা শুকিয়ে আপনার কেটে পড়ে যাচ্ছে। তেমনি আমাদের শরীরটাও, যেখানে ব্লাডটা পৌঁছাচ্ছে না, মাইক্রো টা পৌঁছাচ্ছে না, সেখানে দেখবেন গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে। গ্যাংগ্রিন থেকে ভালো হওয়ার খুব একটা তুক কিন্তু এটা, এটা আমি জন্য আগেই বলেছি যে আপনারা একটু লিখে রাখবেন, দেখবেন আপনারা খুব ভালো থাকবেন। কমসে কম যে আমাদের গুরু ভাই, গুরু বোনের এই এমনিটা কোনো রোগ হয়েছে, তাদের আপনারা বলে দেবেন, দেখবেন যে তারা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। কিছুদিন একটু বেশি করতে হবে। যাদের ৫ বছর হয়েছে, ৫ মাস হয়েছে, হয়তো তাদের ১৫-২০ দিন করলে ভালো হয়ে যাবে। কিন্তু এটা ভালো নিশ্চিত হবে। আর মা বলেছিলেন যে গ্যাসের ব্যাপারে, গ্যাসের ব্যাপারে একটা বড় চ্যাপ্টার আপনাদের আমি আগে একবার শুনিয়েছিলাম। তবুও যদি অনেক আপনারা আরো শুনতে চান, তো কিছুটা একটা চ্যাপ্টার আছে, বলে দিচ্ছি। প্রথমত সকালে কিছু খালি পেটে থাকবেন না। ৯টা, খুব হলে ১০টার ভিতরে কিছু না কিছু খেয়ে সেরে নেবেন। তারপরে খাওয়ার সময় জলটা খাবেন না। খাওয়ার ৪৫ মিনিট পরে জলটা খাবেন। যাদের গ্যাসে খুব অসুবিধে হচ্ছে, তারা দুপুরবেলায় ঠাকুরের দেওয়া পদ্ধতি ঘোলটাকে খাবেন। তাতে আমি বলেছিলাম একটু নুন মিলিয়ে খেতে। ঠাকুরের কথা ছিল যে নুনটা কিন্তু ভালো করে মেশাতে হয়। নুন মিলানোর জন্য একটা মা কিন্তু ভালো পারতেন, ঠাকুর তাকে ডাকতেন আর বলতেন, ওই ওই মাটাকে ডেকে এনে আমার একটু নুন মিলিয়ে ঘোল খেতে, ঘোল দিতে বল। ঠাকুরও কিন্তু ঘোল খাওয়াটা খুব পছন্দ করতেন। ঘোলটা খেয়ে শোবেন। এক ঘোলে আপনার পেটটাও পরিষ্কার থাকবে, আর ওই ঘোলে আপনার ৩ দিন প্রতিদিন আপনার চেহারায় গ্লেজটা এনে দেবে। যে মা বলছিল, ওই শর্মিষ্ঠা মা বলছিলেন যে, "দাদু ওই মুখে একটা মাসতে একটা দাগ পড়ে যায়, মেলাজমা হয়ে যায়। ওর জন্য একটু যদি কিছু বলেন।" তা ওর ওই একটা ওষুধে ২ টো কাজ হচ্ছে। এটা আপনারা মায়েরা সবাই, দাদাদেরও হয়। খালি মায়েদের তো না, দাদাদেরও হয়। ওটা আপনারা সবাই শুনে রাখুন। প্রত্যেকদিন ওটা দুপুরবেলায় খাবে। সকালবেলায় খেলে কাজ হবে না, রাত্রে খেলে কাজ হবে না। ওটা দুপুরবেলায় খেতে হবে। আর যখন শুতে দ দুপুরে খাবার হয়ে গেল, আ একটু ৪৫ মিনিট পরে যখন আপনি জলটা খাচ্ছেন, তখন ঘোলটা পরিমাণ মাত্রায় একটু নুন দিয়ে, একটু সল্ট, লবণটা দিয়ে ওটাকে ভালো করে বানিয়ে খেয়ে শুয়ে পড়বেন। ১ সপ্তাহ খেয়ে দেখুন না। উইথআউট এনি প্রিকশন, উইথআউট এনি মেডিসিন এ আপনাদের চেহারায় আপনি আপ গ্লো এসে যাচ্ছে। আর পেটটা পরিষ্কার হচ্ছে, পেটের অম্লতা ছাড়িয়েটা ভালো হয়ে যাচ্ছে। আর রাত্রেবেলা খাবারটা না খেলে তো আরো ভালো। যেটা আমি সবদিন ওর বিরুদ্ধে আছি। হ্যাঁ, কিন্তু আমাকে যদি আপনারা
কোনোদিন ঠাকুর বাড়ি দেখেন, আশ্রমে আমাকে পেয়েছেন, সৎসঙ্গ আমাদের ঝাড়খণ্ডে ঠাকুরবাড়ি। যদি আমাকে কেউ পেয়েছেন, আমাকে কিন্তু তখন বলতে পারবেন না। ওটা আমার কিন্তু বান্ধা। যে ওখানে আমি ২ টাইম দিলে আমি ২ টাইম খাই। কিন্তু ওখান থেকে আমি ফিরেছি, তখন থেকে আমার রুলস স্টার্ট। এইজন্য আমি ওটা ২ টাইম খাই। যে ওটা ঠাকুরের প্রসাদ। আমি ১ বছরে ১ বার আমি কোনো বছরে ১ বার, কোনো বছরে আমি ২ বার পাচ্ছি। আমার শরীরের রুলসটাকে আমি ১ বছর ৬ মাস কন্টিনিউ পালন করছি। আর ঠাকুরের প্রসাদ নিতে যে আমার কোনো রুলস পালন করতে হবে, সেটা আমি মানি না। এজন্য আর এখানে যে লোকাল সৎসঙ্গ হবে, সেখানে আমাকে সুখা প্রসাদটা দাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি রাত্রে আনন্দবাজার ভান্ডারা প্রসাদটা আমি নিই না। ঠাকুরবাড়ি গেলে আমাকে কেউ ধরে বেঁধে রাখতেও পারবে না। ওখানে আমি খাবোই। আর ওখানে খাওয়ার পরে আমার এমনটা ক্ষুধা বেড়ে যায় যে আরেকবার দিলে মানে আরেকবার খেতে যেতে পারতাম। এমনটা হয়। এইজন্য ওইটে রাত্রেবেলা যখন খেতে যাবেন, তখন তো না খাওয়াটা ভালো। কিন্তু দেখছেন যে পেটটা পরিষ্কার হচ্ছে না, গ্যাসটা হচ্ছে, তা আমরা ওই বাজারের থেকে একটা ত্রিফলা কিনে নিয়ে আসবেন। ত্রিফলা পাউডার, চূর্ণ, ওইটাকে কিনে নিয়ে আসবেন। ওটা রাতের বেলায় ১ গ্লাস, ১/২ গ্লাস ১ কাপ দুধের সঙ্গে ত্রিফলাটা মিলিয়ে ভালো করে ১ চামচ ত্রিফলাটা মিলিয়ে ওটি খেয়ে নেবেন। আর দেখবেন সকাল ৫ টার সময় উঠে আপনার যেতেই হবে। আর আ মুখের দাগের জন্য আরেকটা কথা, যখন আপনারা খাবার খাচ্ছেন, মায়েরা তো সে টাইমটা পায় না, তবু করা ভালো। যখনই খাবার খেয়ে উঠেছেন, তুরন্ত গিয়ে বজ্রাসনে বসবেন। যদি বজ্রাসন আপনারা না বুঝেন, অনেক দাদারাই বোঝে, যে দাদারা মায়েরা না বোঝে, তারা গুগলে গিয়ে বলবেন যে বজ্রাসন কিভাবে করে, সেটা আপনারা দেখে নেবেন। বজ্রাসনে মিনিমাম ১০ মিনিট বসতেই হবে। দেখবেন ওই ১০ মিনিটের ভিতরে আপনার পেটের খাবারটা 50 থেকে 80% আ হজম হয়ে গেছে। কি করে? খালি এক বজ্রাসনে বসলে কি খাবারটা হজম হয়? গ্যাসটা কম হয়? এইজন্য হচ্ছে যে আমাদের মাজার নিচের থেকে যে ব্লাডটা পা দিকে যাচ্ছে, ওই ব্লাডটাকে বজ্রাসনে বসে স্টপ করা হয়ে গেল, বন্ধ করা হয়ে গেল। তা সেই ব্লাডটা কোথায় রয়েছে? মাথায় আর পেটে। মাথা খাওয়ার পরে দেখবেন তো, সবার খাওয়ার পরে একটু ঘুমের ভাবটা আসে। তখন মাথার প্রেশারটাও কম মাথার রক্তের প্রেশারটাও কম থাকবে। তখন প্রেশারটা কোথায় বেশি থাকবে? পেটে। আর পেটে তখন ওই রক্তটা এসে পুরো বডির ওই খাবারটাকে যেটা খেয়েছি, সেটাকে কিন্তু হজম করার জন্য ওরা আ কাজে প্রস্তুত থাকে আর কাজটা করে। আর তখন আমাদের এই মাজার নিচের থেকে যখন আমরা ব্লাডটা নিচে পাস হতে দিচ্ছি না, তাহলে ওরা আরো একটু জোর পেয়ে যাচ্ছে। তখন কিন্তু এই খাবারটা বেশি করে হজম হবে। খাবারটা হজম হওয়া আর খাবারটা পচা, দুটোর ভিতরে কিন্তু ফারাক আছে। যদি আপনার খাবারটা হজম হয়, তাহলে আপনার গ্যাস হবে না। আপনার স্টুলটা ভালো করে পাস হবে, সুন্দর করে স্টুলটা পাস হবে, স্টুলটা ভালো, পেটটা ভালো করে পরিষ্কার হবে। যদি আপনার খাবারটা পচছে, তাহলে কিন্তু আপনার ওই থাইরয়েডটা হবে, ট্রাইগ্লিসারাইডটা বাড়বে, হাড়ের সারা পলিউশনটা ওর ভিতরে ঢুকছে। তারপরে পেটে যত কফটা, মাথায় ব্যথা-ট্যাথা সব কিন্তু পেটের থেকেই হচ্ছে। এটার থেকে মুক্ত হন। এইজন্য বজ্রাসনে নিশ্চয়ই বসবেন। মায়েরা একটু টাইম করে নেবে। আর চেষ্টা জয়গুরু। করবেন হ্যাঁ, জয়গুরু। দাদা একটু পাইলস সম্বন্ধে বলে ভালো হতো। পাইলস, হ্যাঁ, ভালো হয়েছে ভাই, তুমি যে বলেছ যে আমার দাদা কোনো ওটা কি কমপ্লিকেশন। খাওয়ার পরে বজ্রাসনটা ভালো? প্রত্যেকবারে খাওয়ার পরে দাদা, জয়গুরু। হ্যাঁ, দাদা খাওয়ার পরে, খেয়ে উঠেছেন, হাতটা পরিষ্কার করে মুখটা কুলি-কুচি করে এসে পর বজ্রাসনে বসতে হবে। সকালে বিকালে ২ টাইম তো বসবেনই। দুপুরবেলা ১০ মিনিট বসে বাও সাইডে আ নিয়ে শুতে হবে। বাও করবাটে আ কাত হয়ে শুতে হবে। ১০ থেকে ২০ মিনিট, তার বেশি না। তাহলে মোটাপাটা বাড়বে। ২০ মিনিটের চেয়ে বেশি যদি শোন, তাহলে মোটা হয়ে যাবেন। আর যদি ২০ মিনিটের ভিতরে উঠে যান, তাহলে আর মোটাপাটা বাড়বে না।
বিজয় ভাই না অজয়ন অয়ন ভাই বলেছেন যে পাইলসের ব্যাপারে। দেখো এটা হলো দাদা আর একটু আপনার বলেলে ডাক্তার বাবু, ওই বজ্রাসনটা কত সেকেন্ড করা যেতে পারে খাওয়ার পরে? 10 মিনিট দাদা, 10 মিনিট। মিনিমাম 10 মিনিট, বেশি বেশি আপনারা যতটা করেন। আমি তো সৎসঙ্গে গেলেও আমি বসতে পারি না, আমি তো বজ্রাসনে বসি। আমি আধা ঘন্টা 1 ঘন্টা অব্দি আমি বজ্রাসনে একভাবে বসে থাকতে পারি। আপনারা মিনিমাম 10 মিনিট তো করবেনই করবেন। পাইলসের ব্যাপারে ওর জন্য ভাই আমি একটা ট্যাবলেট, তুমি আমাকে বা এটা আরো অন্য টাইপের রোগ তো, যেমন স্কিন, পাইলস, এসবের জন্য আমার একটু হোয়াটসঅ্যাপে জয়গুরু লিখে পাঠিয়ে দিও। আমি তোমাকে একটা ওষুধের নাম বলে দেবো। ওই ওষুধটা যদি তুমি ওখানে সংগ্রহ করতে পারো তাহলে ওটা ওখান থেকে কিনে নেবে। না হলে আমাকে ফোন নাম্বারটা পাঠিয়ে দেবো। ওই ফোন নাম্বারে আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে আমি এখান থেকে কিছু ওষুধ পাঠিয়ে দেবো। সেটা ব্যবহার করে দেখুন, উইথিন 1 উইক, 1 সপ্তাহের ভিতরে তার রেজাল্টটা পেয়ে যাবে। আর ওটা 3 মাসের ওষুধটা আমি পাঠিয়ে দেবো। না হলে আমি আগে ওষুধটার নাম বলে দেবো, ও লিখে দেবো। ওই ওষুধটা ওখানে খোঁজ করবে। যদি ওখানে সংগ্রহ করতে পারো তাহলে খুব ভালো। না পারলে তখন আমার সাথে সম্পর্কটা করবে। সেটা দেখে জয়গুরু, বাবা। হ্যাঁ, যারা জয়গুরু। বসতে পারে না, যারা বজ্রাসনে বসতে পারে না, হাঁটুর প্রবলেম আছে, তারা কি করবে? হাঁটুর জন্য তো আগেই বলা হয়েছে যে হাঁটুটাকে তো আমরা বাড়িয়েছি ব্যথাটাকে। ওই যে ডাইনিং টেবিলে খাওয়ার সময় জলটা খাওয়া, তারপরে খেয়ে অপর শুয়ে পড়া, এটা তো আমরা নিজেরাই করেছি। আজকাল যখন আমার বাবা-মা গরিব ছিল তখন সাইকেল ছিল, এখন তো মোটরসাইকেল হয়েছে। এখন তারপরে আবার একটা কারও হয়েছে, তো হাঁটবো না তো তো হবেই বেশি করে। যখন আর হাঁটুর ব্যথা করেছেন তখন ওই শিউলি ফুলের পাতাটা খেয়ে একটু পা ব্যথাটা কম করে নিন। তারপর বজ্রাসনে বসুন। বজ্রাসনটা যদি না করতে পারছেন তাহলে ওই বাউ কারবাটে শুতে হবে দুপুরবেলায়। বাকি 2 টাইমে খাওয়ার পরে 500 পাও হাঁটতে হবে। আচ্ছা, একদম বসতে পারবেন না, শুতে পারবেন না, 500 পাও হাঁটতে হবে। ঠিক আছে দাদা, বোঝা গেছে? হ্যাঁ জয়গুরু, বোঝা গেছে। জয় গুরু। জয় গুরু দাদা। জয় আচ্ছা, গুরু। চুন জলটা কি যে কেউ খেতে পারবে? সবাই খেতে পারবে? ওই সকালে যে ছোলা যার দানা মতো গরম জলে, হ্যাঁ মা, গরম যার জলে চুনটা যে কেউ খেতে পারবে? সবাই খেতে পারবে? জয় গুরু মা, দাদা। আমি জয় গুরু, আমি সেইটাই বলছি। আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা আপনি বলার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি। যে কেউ বলতে মানে আহ, যার পেটে পাথর আছে, স্টোন আছে, যার গল ব্লাডারে স্টোন আছে, এই দুটো রোগ বাদ দিয়ে সবাই খেতে পারে। বোঝা গেছে মা? আর বাচ্চারা, বাচ্চা ছেলেরা, জয়গুরু দাদা, বাচ্চারা? আমার ঘরে যে ডিপিতে যে ফটোটা লাগানো আছে ওটি আমার ছোট ছেলের ফটো। ওকে ওর মাকে আমার ইনস্ট্রাকশন দেওয়া। ও খাওয়ার সময় প্রত্যেকদিন ওর খাবারের জন্য চুন দেওয়া হয়। ওকে খাচ্ছে, 7 বছর বয়স, তো ও তো আগের থেকে দেওয়া হচ্ছে, কোনো প্রবলেম নেই। খাবারের সঙ্গে কিরকম দেবেন দাদা? ওই চুনটা মটরের দানার বরাবর পরিমাণ, না হলে গমের দানার পরিমাণে ওটা ওর ডালে হোক, ওর কোনো ভাজিতে হোক, কোনো সবজিতে হোক, না হলে শুখা ভাতের ভিতরে একটু চটকে ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে, খেতে দিতে হবে বাচ্চাটাকে। দাদা জয়গুরু পানে দাদা, খেলে হবে না? দাদা পানে খেলে হবে না? পানটা তো খুবই ভালো। আমি একটা কথা বলি, যে পানটা ভারতে পরিচালিত করেছে, ঠাকুর তো খুব খাতেন পানটা। এই জন্য বলছি যে পানের মতন আর ওষুধ নেই। ওই আমি বলেছিলাম না একদিন যে বাংলা পান, 1 কোয়া কাঁচা হলুদ, 1 কোয়া আদা, আর 2টো লবঙ্গ দিয়ে যারা খাবে সকালে খালি পেটে, তাদের দেখবেন সেটা আবারই কিন্তু চুন চলবে না। তাদের যারা প্যারালাইসিস হয়েছে তারা কিন্তু কিছুদিন করার পরে নিজেরা আবার বিছানা ছেড়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এখন আর সন্ধ্যা কাজ জয় করে গুরু, না। দাদা বজ্রাসনটা জয়গুরু, আমি দাদা জয়গুরু, একটু ঘুমের জন্য, দাদা একটু ঘুমের জন্য বলেন না, ঘুম হচ্ছে না।
ঘুম হবে কি করে? আপনি মা তো কেমন এখনো একটু বলে দিতেন দাদা, বজ্রাসন কোনটা আমি জানি না দাদা, একটু বলে দিন তো। আরে বজ্রাসন মোবাইল দেখে নেবেন, দিবেন না আপনি, ডিস্টার্ব করুন, মোবাইলে দেখে নেবেন, সার্চ করবেন, বজ্রাসন দেখিয়ে দেবে। এই যে দীপেনদা, আপনি তো আমার পুরনো লোক, আমাকে চিনতে পারছেন না? কেন দাদা, ওই চিনছি দাদা, আপনি পুরানো লোক, সেই প্রদীপ সিকদার লিঙ্কে ছিলাম আচ্ছা করোনার আচ্ছা। পিরিয়ডে। তা আপনি তো আমাকে আগের থেকে আমার সব রুলস রেগুলেশন গুলোকে জানেন। আমি যদি অ্যাবসেন্ট থাকি তো আপনি তো করতে পারেন। আপনি আবার জিজ্ঞাসা বজ্রাসনটা আমি জানি না, আমি আসন করি না তো। ওটা করবেন, ওই ইউটিউবে গিয়ে যাবেন, ইউটিউবে ওখানে লিখবেন যে বজ্রাসন কিভাবে করে, ওটা ওরা দেখিয়ে দেবে। আর না তো আমার করে এখনো দেখাতে হবে। দেখা আর বহুত দিন পর, জয়গুরু জয়গুরু। জয়গুরু। অনেক পিঙ্কি বছর, অনেক বছর পরে পিঙ্কি আমি হারিয়ে গেছি। পিঙ্কি দীপেনদা কারেন্টে এক দাদা বলেছিলেন, যেন কি জিজ্ঞাসা করেছিলেন? দাদা ঘুম। ঘুমের কথা ঘুম বলছিলেন, ঘুম ঘুম। ঘুমের কথা। তাহলে দাদা, মাথা যদি প্রচন্ড টেনশন থাকে তো ঘুমটা তো আসবে না। সেই টেনশনটাকে যদি নামে পরিবর্তন করা হয়, তাহলে তো এতটা ঘুম আসবেন যে নাম 5 মিনিট করতে হতে না হতে আপনার ঘুম এসে যাবে। তারপর একটা সহযোগিতা সাবস্টিটিউট বলে না, একটা সাইড ওষুধ, সেটা আমি বলে দিচ্ছি, ওই চুনটা খেলে কিন্তু ঘুম এসে যাবে। যদি চুনও না আসছে, তাহলে একটু দেশি গরুর ঘিটা নেবেন, গায়ের ঘিটা নেবেন। ওটা রাত্রেবেলা শোয়ার সময় একটু লিকুইড করে নিয়ে 2 নাকে হালকা টান দেবেন। এরকম, এর চেয়ে বেশি যেন না টানেন। 2 নাকে একটু এক এক আঙুল দিয়ে টান দেবেন। টান দিয়ে শুয়ে পড়বেন। বেশি 5 থেকে 7 মিনিটের ভিতরে আপনি এমন ঘুম পড়বেন, যারা ঘুমের পিলসটা খাচ্ছে, ওষুধটা খাচ্ছে, সে ওষুধ আর দরকার পড়বে না। সেদিনকার থেকে তার ওষুধের যে ইটা আছে, হ্যাবিটটা আছে, যে অ্যাডিকশন হয়ে গেছে, যে ওই ওষুধ ছাড়া ওর ঘুমই আসবে না, তাদের সেদিনকার থেকে এডিকশনটা শেষ। আর যাদের ঘুমটা আরো কম হচ্ছে, দাদা জয়গুরু, আমাদের 49-এ প্রার্থনা দাদা, আপনি আগে আগে জয় প্রার্থনাটা গুরু জয় বাণী গুরু পাঠের এর পরে পরে তারপরে আগে আলোচনা করবেন। হ্যাঁ দাদা, আগে জয়গুরু জয় গুরু জয়গুরু আগে। জয়গুরু জয়গুরু। এতক্ষণ খুব সুন্দর করে আমার সঞ্জয় গোলদার দাদা প্রার্থনা, মানে আমাদের শরীরকে সুস্থ রাখবো তার বিধিবিধানগুলো দিচ্ছিলেন, আমাদের প্রত্যেকে সমৃদ্ধ হয়েছি, আরো হব মানে শনিবার করে উনি থাকবেন প্রার্থনার টাইম, শঙ্খধ্বনি উলুধ্বনি করে। জয় জয়।